গত রোববার 13ই এপ্রিল ছুটির দিনে আমরা সকাল সকাল শান্তিনিকেতন এসে পৌঁছেছি ট্রেনে করে। অনেক দিন ধরেই আসার ইচ্ছা ছিল, কিন্তু আসা আর হচ্ছিল না। সেই ইচ্ছেটি আজ বাস্তবায়িত হলো। হ্যালো বন্ধুরা, আজকে আমরা বোলপুর শান্তিনিকেতন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গায়। আমি বউ আর টুকি এটা ফার্স্ট টাইম। আমি অনেক আগে ছোটোবেলায় এসেছিলাম। তো আমরা সকালবেলা হাওড়া থেকে 6টা 5-এর গণদেবতা এক্সপ্রেস করে এসেছি। এই ট্রেন এসে থেমেছে, একটু লেট করেছে 10-15 মিনিট। 8:30 টাইম পৌঁছানোর সময় ছিল। এখন কটা বাজে? 9:45। তো চলো, লেটস গো। বোলপুর স্টেশন থেকে নামলেই সামনেই ঠিক চোখে পড়বে বোলপুর রেল মিউজিয়াম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 150তম জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে 2012 সালে আগস্ট মাসে পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ দ্বারা এই জাদুঘরটি স্থাপন করা হয়। প্রায় 1830 বর্গমিটার এলাকা জুড়ে অবস্থিত দ্বিতল এই জাদুঘরটির নিচের তলায় 1941 সালের জুলাই মাসে অসুস্থ ঠাকুর বোলপুর রেল স্টেশন থেকে কলকাতা তার শেষ যে ট্রেন যাত্রাটি করেছিলেন, সেই যাত্রার ট্রেনটি এখনও সংরক্ষিত আছে। এসে গেছি কোথায়? কবিগুরুর জায়গায়, তাই তো? এটা কি বাজার? এটা মেন বাজার। বোলপুর স্টেশন থেকে নেমেই বাজারটা। মানে আমরা এখন ট্রেন থেকে নেমে সবে হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। এই যাত্রা শুরু। শান্তিনিকেতন, যেটি ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর শহরের একটি পাড়া। পাড়াটি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন এবং তার পুত্র রবীন্দ্রনাথ ঠাকুর তাকে আরও বিকশিত করেছিলেন। এখানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় অবস্থিত। রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা এবং সেখানে তার অবস্থানের ফলে শান্তিনিকেতন একটি বিশ্ববিদ্যালয়ের শহরে পরিণত হয়। 2023 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান লাভ করে শান্তিনিকেতন। চতুর্দিকে হচ্ছে বিশ্বভারতী মিউজিয়াম। কালকে দেখাবো ভালো করে। এই বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন, তাই তো? এই একটা বাড়ি, এই পাশে একটা বাড়ি, ওই পাশে একটা বাড়ি, 5টা বাড়ি আছে। দেখুন, মাটির বাড়ি। আচ্ছা আচ্ছা, এটা মিউজিয়ামে টিকিট কাটবেন। এটা কি আসার পথে করবো আমরা, তাই তো? হ্যাঁ, কঙ্কালতলা। আমরা এখন যাচ্ছি কঙ্কালীতলা মন্দির, ওখানে পুজো দিতে যাচ্ছি। তারপরে কঙ্কালীতলা হলো মা সতীর 51তম পীঠ, আর এখানে মা সতীর কোমরের অংশ পড়েছিল। গেছে, দারুণ সুন্দর ওয়েদার শান্তিনিকেতনে। আমরা তো মানে কাজে থাকে 3 দিনের ছুটি পেয়ে এসেছি, কিন্তু এখানকার ওয়েদারটা এত সুন্দর, মানে উপরে ঠান্ডা হাওয়া বইছে, চতুর্দিকে ছায়া, খুব ভালো লাগছে। সুন্দর লাগছে, চারিদিকে গাছপালা ভর্তি, তার মাঝখানে বিশ্বভারতী ক্যাম্পাস, খুবই সুন্দর লাগছে। আর আজকে ওয়েদারটাও খুব ভালো। 2 দিন আগেই শুনলাম নাকি বৃষ্টি হয়েছে, তার জন্য একটু হালকা হালকা মেঘলা ওয়েদার করে রেখেছে, রোদের সেরকম তেজ নেই। আর এটাই ঘুরবার জন্য দারুণ উপযুক্ত। চলো এবার দেখাই তোমাদের ওই সাইডটা। দারুণ, কিন্তু বাংলোগুলো দারুণ। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর। বাহ, এই ফুলটা কি গো? এই ফুলটা কি? এখন বন্ধ নাকি? হস্তশিল্প মেলা বসে। বাহ, ব্যাপার। It's a building, my goodness.
কঙ্কালীতলার মাকে দর্শন করেই আমাদের বোলপুর যাত্রা শুরু হবে। সেই উদ্দেশ্যে আমরা প্রথম কঙ্কালীতলার মন্দিরে এসে উপস্থিত হয়েছি। দেবী কালীর উদ্দেশ্যে নিবেদিত কঙ্কালীতলা শক্তিপীঠ মন্দিরটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর মহকুমায় অবস্থিত 51টি পবিত্র শক্তিপীঠের মধ্যে একটি। মন্দিরে প্রবেশের প্রধান ফটকের বাইরে পুজোর ডালি কিনে আমরা মন্দিরে প্রবেশ করলাম পুজো দেওয়ার জন্য। আমরা এসেছি কঙ্কালীতলা মায়ের মন্দির। আমরা এখন পুজো দেব। এই যে ডালিটা 151 টাকা, তার মধ্যে অনেক কিছু দিয়েছে। পুজো দিয়ে আমাদের আজকের দিন শুরু হবে। এই যে মায়ের মন্দির, ওইদিকে লাইন পড়েছে পুজো দেওয়ার। কঙ্কালীতলার এই মায়ের মন্দিরটি শান্তিনিকেতন থেকে প্রায় 10 কিলোমিটার দূরে, যা বোলপুর লাভপুর রুটে অবস্থিত। বছরের যে কোনো সময় আপনি কঙ্কালীতলা মন্দিরে পুজো দিতে পারেন। বিশেষ করে দশেরা এবং নবরাত্রির সময় এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। ভক্তগণ মায়ের মন্দিরে পুজো দিতে পারবেন প্রত্যহ ভোর 6টা থেকে রাত 8টা অবধি। পুজো আছে। বাহ, এই তো পুজো দেওয়ার পর মন্দিরের বাইরের চত্বরে দেখতে পাওয়া গেল কিছু ভক্তগণ, যাদের মধ্যে একজন আমাদেরকে কপালের তিলক কেটে দিল আর আশীর্বাদও করে দিল। মন্দিরের পিরামিড আকৃতির ছাদের উপর একটি অলঙ্কৃত ধাতব শিখর ও পাশে একটি নাট্য মন্দির রয়েছে। এই নাট্য মন্দিরের ওপরে সতীর ছিন্নভিন্ন দেহের অংশগুলি ভারত এবং প্রতিবেশী দেশগুলোর কোন স্থানে পড়েছিল সেইগুলির ছবি ও স্থানসহ দেওয়া আছে সুন্দর করে। সামনে চোখে পড়লো একটা বিশাল বড় গাছ, যেখানে অনেকে ভক্তগণ মানত করে ধাগা বেঁধে রেখেছে। মন্দিরের সামনের চত্বরটি অনেকটাই সম্প্রসারিত, যেখানে অনেক উন্মুক্ত দোকানের সমাগম হয়েছে। সেখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের হ্যান্ডমেড জিনিসপত্র, যেমন ব্যাগ, বিভিন্ন দেবদেবীর মূর্তি, প্রসাধনী জিনিসপত্র। এই সময় কানে এলো খোল করতাল, ঢাক, ঢোল আর ঝুনঝুনি সহযোগে মাদলের আওয়াজ। দূরে দেখলাম সাঁওতালি নাচ, তো আমরাও ছুটে গেলাম। টুকি দাঁড়িয়ে পড়লো আর আমি ভিডিও করতে থাকলাম।
মন্দিরের ঠিক পেছনের অংশেই চোখে পড়ল মায়ের পবিত্র কুণ্ড, যেখানে সতী মায়ের কোমরের অংশ এসে পড়েছিল। এই অগভীর ছোট পুকুরটি এখন শক্ত কংক্রিটের দেয়াল দ্বারা ঘেরা। সুন্দর সিঁড়ির ব্যবস্থা রয়েছে, যেখানে আপনি পবিত্র কুণ্ডের জলে নেমে জলের স্পর্শ করতে পারেন, মাথায় ছেটাতে পারেন। তবে এই পবিত্র জল এখন দেখলাম সবুজ পানাতে পুরো ঢেকে গেছে। এরপর আমরা চলে এলাম মন্দিরের ঠিক পেছনেই কোপাই নদীর তীরে। এই কোপাই নদী, যেটি শাল নদী নামেও পরিচিত, বক্রেশ্বর নদীর একটি উপনদী। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার শান্তিনিকেতন, বোলপুর, কঙ্কালীতলা, কীর্ণহর এবং লাভপুরের মতো অঞ্চলগুলির পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। এটি শুষ্ক মৌসুমে একটি ছোট নদী, কিন্তু বর্ষাকালে এটির উপচে পড়ে। এই নদীর অববাহিকায় মাটির রং লাল হয়। এই মাটিতে ভূমিক্ষয়ের ফলে যে ছোট ছোট খাত সৃষ্টি হয় তা খোয়াই নামে পরিচিত। এই মাটি স্থানীয় সাহিত্যিকদের অনুপ্রেরণায় কাজ করেছে অনেক। রবীন্দ্রনাথ ঠাকুর তার এই নদীর বর্ণনায় লিখেছেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এই নদীর বাঁকগুলি অনেকটা হাঁসুলির আকৃতি বিশিষ্ট। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই নামে রচনা করেন হাঁসুলি বাঁকের উপকথা নামে একটি উপন্যাস। এছাড়া এই নদীর তীরে রয়েছে 51 পীঠের অন্যতম সতীপীঠ কঙ্কালীতলা। এখানে মায়ের মন্দির ও শ্মশান রয়েছে। এখানে নদীটি মন্দিরের কাছ হইতে উত্তরমুখে ধাবিত হয়, যা অলৌকিক মানা হয়ে থাকে। দেখা গেল 5টি কাঠের বেদি, যেখানে প্রত্যহ সন্ধ্যায় আরতির ব্যবস্থা হয়ে থাকে। ব্যবহার করতে হয়। 3টি একসাথে কাঁচের রুদ্র কোথাও পাচ্ছেন অবিশ্বাস্য কম দাম। দামাদামি করবেন না, একই দাম। রুদ্রাক্ষ সাধারণত সর্বনিম্ন 3টে ব্যবহার করতে হয়। সকাল থেকে ভারী কিছু পেটে পড়েনি, তাই আমরা ব্রেকফাস্টের জন্য ঢুকে গেলাম একটা দোকানে। ব্রেকফাস্ট তো বাবা, কঙ্কালীতলায় পুজো দিয়ে কোপাই নদী দেখে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। গরম গরম লুচি ভেজে দিয়েছে, একদম ভেতরে ডালের ফুল দেওয়া। ও এটা তাহলে কচুরি, এটা লুচি না। আর তরকারিতে কি আছে? তরকারিটা হচ্ছে কি এটা? আলুর তরকারি, আলু না ঘুগনি, ঘুগনি আলু আর ঘুগনি। কঙ্কালীতলার মন্দির থেকে রবীন্দ্র ভবনের দিকে যাওয়ার পথে রাস্তার দুধারে শান্তিনিকেতনে প্রচুর আর্টিস্টিক বাড়ি দেখতে পেলাম। এক একটা বাড়ি এক একটা বিশাল জায়গা জুড়ে অবস্থিত এবং তার চারিপাশে সুন্দর ফুলের বাগান, যার মধ্যে কিছু কিছু ভবনে বিশ্বভারতী ক্লাস হয়ে থাকে, মানে ডিপার্টমেন্ট। ব্যাপারটা হচ্ছে, এটা যদি ধরো কোথাও স্কুল, যারা কেয়ারটেকার আছে তারাই আমার বাগানগুলো সব সাজিয়ে রাখে। এইবার করে বাবারে, এইটা দেখো, এইটা দেখো।
বাহ, এইদিকে দেখো, কাকে ছেড়ে কাকে দেখবে। ভারতী মিউজিয়ামে এন্ট্রি নেব, যেখানে দাঁড়িয়েছি এখান থেকে কত 1.5 কিলোমিটার, এখান থেকে ওই হাফ কিলোমিটার। মতো যাবো। আচ্ছা চলো। এই জায়গাটা কেমন বল, কেমন লাগছে? পিছনে অনেক চারিদিকে সরিষা চারিদিকে গাছগাছালি, ওপরের দিকটা দেখ কি সুন্দর গাছগাছালি আর ছায়া, সেই গাছটা কি সুন্দর, অসাধারণ লাগছে। ভর্তি হস্তশিল্প ভর্তি। ওই দিকটা দেখো, ওই দিকটা বিশ্বব্রাহ্মণ মাঠ দেখা যাচ্ছে। দেখো শান্তিনিকেতনের মাঠে ঘাটে যা দেখা যায় যে। এটাই কাজ মন্দির, এটা হচ্ছে উপাসনা গৃহ অ্যাকচুয়ালি। দেখো এগো, আমরা এখন এসে পড়েছি রবীন্দ্র ভবন, যেটি কবির মৃত্যুর ঠিক 1 বছর পর 1942 সালের জুলাই মাসে প্রতিষ্ঠিত হয়, যেটি বিশ্বভারতীর একটি গুরুত্বপূর্ণ উপাদান। এখানে প্রবেশ মূল্য দর্শক প্রতি 100 টাকা, ছাত্র প্রতি 10 টাকা। টিকিট বিক্রি বন্ধ হয় প্রত্যহ বিকেল 4:30 নাগাদ। প্রত্যহ খোলা, তবে সরকারি জাতীয় ছুটিতে ছুটি থাকে এই মিউজিয়াম। ঢুকতে গিয়ে বোর্ডে দর্শনার্থীদের জন্য কিছু রুলস রেগুলেশনস দেওয়া রয়েছে, সেটাই তোমাদেরকে তুলে দেখালাম, আর সাথে টিকিটের ছবিটাও তুলে দেখালাম। এন্ট্রান্স দিয়ে ঢুকেই সুন্দর লাল কাকরি বিছানো পথ, চারিদিকে বড় বড় গাছপালা, এক প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নিদর্শন, মন শান্তিতে ভরে যায়। এই রবীন্দ্র ভবনের বাইরে যত পারো ছবি বা ভিডিও তোলা যায়, কিন্তু ভেতরে কোনো রকম ছবি বা ভিডিও তোলা একেবারেই নিষিদ্ধ। তাই চোখ আর মন দিয়েই সমস্ত কিছু ধরে রাখলাম মনের স্মৃতিকোঠায়। এই ভবনে ঠাকুরের পাণ্ডুলিপি, চিঠিপত্র, চিত্রকর্ম এবং স্কেচের একটি বড় অংশ রয়েছে। কবির ব্যক্তিগত গ্রন্থাগারটি এখানে অবস্থিত এবং তার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, তার কণ্ঠস্বর রেকর্ডিং এবং বিভিন্ন সময় ও স্থানে তোলা হাজার হাজার ছবি ও বিশ্বের বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত অসংখ্য উপহার, সম্মান এবং ভাষণ ভবনের সংরক্ষণাগারকে সমৃদ্ধ করেছে। শান্তিনিকেতন অর্থাৎ প্রশান্তি, আর নিকেতন যার অর্থ বাসস্থান অর্থাৎ শান্তির আবাস। আর এই শান্তিনিকেতনের আদি নাম ছিল কিন্তু ভুবনডাঙ্গা। 1863 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই ভুবনডাঙ্গায় একটি বিশাল জমি কিনেছিলেন, যার নামকরণ করেছিলেন শান্তিনিকেতন, যার অর্থ এই শান্তির আবাস। তিনি এই জমিতে একটি আশ্রম বা আধ্যাত্মিক আশ্রম প্রতিষ্ঠা করেন এবং তার ছাত্রদের ব্রাহ্ম সমাজের নীতিমালা, সেই সাথে প্রকৃতি ও সরলতার গুরুত্ব সম্পর্কে শিক্ষা দিতে শুরু করেছিলেন।
গাছটা কিছু ফাটাফাটি গাছ বাবা, ওইগুলো ইউক্যালিপটাস গাছ। এগুলোকে প্রপ রুটস বলে। এই বটগাছের শাখা প্রশাখা থেকে সমস্ত শিকড় অর্থাৎ রুটসগুলো বেরিয়ে এসেছে এবং সাপোর্টের জন্য ওগুলো সোজা নিচে এসে মাটির সাথে দৃঢ়ভাবে আটকে গেছে। পড়েছিলাম প্রপ রুটস। অপূর্ব। এটা কি বাবু? এটা কি বসার জায়গা? এইটা শান্তিনিকেতনের ভূদৃশ্য রামকিঙ্কর বেজের ভাস্কর্যে ভরা। সাঁওতালদের বৃহৎ মূর্তি যারা বাস্তবে ভূদৃশ্যের অংশ ছিল। একটি সাঁওতাল পরিবার কুকুরসহ মিলের ডাকে দৌড়াদৌড়ি করা একদল শ্রমিক, বাতাসে উড়ন্ত তাদের পোশাক, একটি থ্রেসার প্রধান রাস্তার ধারে অবস্থিত। রামকিঙ্কর যখন বুদ্ধের একজন শিষ্যের একটি লম্বা মূর্তি সুজাতা তৈরি করেছিলেন, তখন তিনি এটিকে উপবিষ্ট বুদ্ধের থেকে সামান্য দূরে স্থাপন করেছিলেন। নন্দলাল এলাকায় ইউক্যালিপটাস গাছ রোপণ করেছিলেন। জানতেন যে একদিন এই লম্বা গাছগুলি রামকিঙ্করের সুজাতার জন্য একটি নিখুঁত পরিবেশ হবে। নন্দলাল বসুই এমন একটি পরিবেশ তৈরি করেছিলেন যেখানে শিল্প জীবনের একটি অংশ হবে এবং শান্তিনিকেতনের শিশুরা বাতাসে অক্সিজেন থাকা এই সুন্দর স্মৃতিস্তম্ভগুলোকে শুষে নিয়ে বেড়ে উঠবে। প্রথমে মস্ত প্রাসাদের মতো একটি বাড়ি দেখতে পেলাম। সেই বাড়িটির নাম উদয়ন। 1919 সালে এই বাড়িটি নির্মাণ শুরু হয়। অনেক পরিকল্পনা আর অদল বদলের পর 1928 সালে সম্পূর্ণ হয় এই বাড়ি। একতলার ঘরটি সাজানো হয়েছিল জাপানের রীতিতে। বালি, বরবুদুর, গুজরাটি ইত্যাদি অঞ্চলের স্থাপত্য জায়গা পেয়েছিল উদয়নের সাজসজ্জাতে। রবীন্দ্রনাথ ও দেশ বিদেশের নানা গুণী মানুষের কথালাভ যেন ছড়িয়ে আছে এই বাড়ির আনাচে কানাচে। উদয়নের বারান্দায় কবির শেষ জন্মদিন পালন করা হয়েছিল, আর এই বাড়ি থেকেই কবিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল জীবনের শেষ বেলায়। বোলপুরের শান্তিনিকেতনের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক না জানা গল্প। শান্তিনিকেতনের মধ্যে রয়েছে কবিগুরুর ব্যবহৃত তার পছন্দের গাড়িটি। সময়টা 1938। যুক্তরাষ্ট্রের ইলিনয় থেকে কৃষিবিজ্ঞানে পড়াশোনা শেষ করে জোড়াসাঁকো ফেরেন রবীন্দ্রনাথের ছেলে রথীন্দ্রনাথ। সে সময় কবিগুরুর শারীরিক অবস্থাটা ভালো ছিল না, তাও তিনি ক্যাম্পাসে হেঁটে হেঁটেই চলাফেরা করতেন। বাবারই কষ্ট দেখে তাকে একটি গাড়ি কিনে দেন রথীন্দ্রনাথ, মডেল নাম্বার 1933 হাম্বার। ওই সময় এটি ছিল একমাত্র মোটরচালিত যানবাহন। সেই সময় ওই গাড়ি সরবরাহ করত রুটস লিমিটেড। রুটস লিমিটেডের কাছ থেকেই দুখানা গাড়ি কেনেন রথীন্দ্রনাথ ঠাকুর। এক একটি গাড়ির দাম পড়ে প্রায় 400 পাউন্ড। 1938 সালে যা প্রায় 5300 টাকার সমান। এর মধ্যে একটি গাড়ি তিনি বিশ্বভারতীতে রেখে আসেন, আর একটি পৌঁছে যায় কলকাতার জোড়াসাঁকোতে। যেটি রেখে আসেন বিশ্বভারতীতে সেটি আমরা এখন সামনে দেখতে পাচ্ছি। 8689 সামনে এগুলো চোখে পড়বে রথীন্দ্রনাথ করের নকশা করা রবীন্দ্রনাথের আরও 4টি বাড়ি। কোনার্ক, শ্যামলী, পুনশ্চ, উদয়ন, উদীচী এই 5টি স্মৃতিবিজড়িত বাড়ি নিয়েই উত্তরায়ণ, যা আধুনিক স্থাপত্যে ফ্রাঙ্ক লয়েড রাইটের পরীক্ষা নিরীক্ষা এবং নকশার জৈব তত্ত্বের সমান্তরাল। উত্তরায়ণের প্রথম বাড়ি কোনার্ক। প্রথমে মাটির দেওয়াল আর খড়ের চাল দিয়ে তৈরি বাড়ির নাম দেওয়া হয় পর্ণকুটির। 1919 সালে কবি এই বাড়িতে থাকতে আসেন। তখন থেকে অনেক পরিবর্তনের পর অবশেষে তৈরি হলো বর্তমানের পাকা বাড়ি কোনার্ক। প্রতিমা দেবী বহুদিন বাস করেছেন। দীনবন্ধু অ্যান্ড্রোজকেও থাকতে দেওয়া হয়েছিল এই বাড়িতে। কোনার্ক বাড়ির পূব দিকে ছোট একতলা বাড়ির নাম পুনশ্চ। এই বাড়ির দেওয়াল মাটির হলেও ছাদ ছিল কংক্রিটের। পুনশ্চ বাড়িতে একটি খোলামেলা ঘর ও চারদিকে খোলা বারান্দা আছে। রথীন্দ্রনাথের পরিকল্পনায় সামনের গোলাপ বাগান থেকে সিঁড়ি উঠে গিয়েছিল খোলামেলা ঘর পর্যন্ত। রাজস্থানী খোলা জানালা আর সিঁড়ি সংলগ্ন পলাশ গাছ ছিল বাড়িটির বৈশিষ্ট্য। এখন এক বাড়িতে বেশি দিন থাকতে কবির মোটেও ভালো লাগতো না, তাই পুনশ্চ চারিদিকে খোলা ঘরের আদলেই তৈরি হলো উদীচী বাড়ি। প্রথম অবশ্যই নাম ছিল সেজুতি, পরে নাম বদল হয়। এই বাড়ির সামনে ছিল গোলাপ বাগান।
বড় বড় বাড়ির মাঝে স্নিগ্ধ এক বাড়ির নাম শ্যামলী। মাটির দেওয়াল আর মাটির ছাদ এই বাড়ির বৈশিষ্ট্য। বীরভূমের শুকনো আবহাওয়ায় আগুনের হাত থেকে রক্ষা পাওয়ার ব্যবস্থাও ছিল এই বাড়িতে। মাটির কলসির ওপর কলসি চাপে বিচিত্র উপায়ে তৈরি হয়েছিল এই বাড়ি। কবিকল্পনা বাস্তবায়িত করেছিলেন নন্দলাল বসু, সুরেন কর, রামকিঙ্কর বেজের মতো মানুষেরা। কলাভবনের ছাত্রছাত্রীদের উদ্যোগে শ্যামলীর দেয়াল হয়ে ওঠে চিত্র বিচিত্র। 1935 সালে কবির জন্মদিনে এই বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠান হয়। 1940 সালে গান্ধীজি সস্ত্রীক বাস করে গিয়েছিলেন এই বাড়িতে। এই শ্যামলী বাড়িতেই 1 বছর কাটিয়ে পুনশ্চ বাড়িতে 2 বছর থেকেছিলেন কবি। থ্রেশার বাই রামকিঙ্কর বেজ। বাবা দেখো ফার্ন গাছ কি সুন্দর। এইটা উদয়ন বাসভবনের সামনে যে প্রশস্ত মাঠ প্রাঙ্গণ রয়েছে, সেখানে ভারতীয় ভাস্কর্যের জনক রামকিঙ্কর বেজের শিল্পকলার নমুনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বাঁ দিকে চোখে পড়ল তার এক বিখ্যাত কাজ, সাঁওতাল পরিবার। এরপর আমরা এসে পৌঁছেছি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের 1863 সালে সকল ধর্মের মিলনের প্রতীক হিসেবে গড়ে তোলা এবং এই অঞ্চলের নামেই নামকরণ করা শান্তিনিকেতন বাড়ি। পূর্বে এটি ভুবনডাঙ্গা নামে পরিচিত ছিল। প্রধান ফটক বন্ধ থাকায় সেদিনের জন্য আমরা বাড়ির কাছাকাছি জায়গায় ঘুরে দেখে আসতে পারিনি, তাই বাইরে থেকে অনেকটা দূর থেকেই আমাদের দেখে আশ মেটাতে হয়েছে। আজকে কি বন্ধ? আনন্দ রূপমৃতং জ্যোতি ভাতি। রবীন্দ্রনাথ 12 বছর বয়সে এই বাড়িতে এসে থেকেছিলেন। এমনকি তার বিয়ের পরেও নতুন বাড়িতে স্থানান্তরিত না হওয়া পর্যন্ত সেখানেই থেকে যান। এই সেই উপাসনা গৃহ, যেটি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন বাসভবনের ঠিক ডান পাশেই। 1891 সালে নির্মিত উপাসনা গৃহের পূর্বনির্মিত কাঠামোটি লন্ডনে 1851 সালে গ্রেট এক্সিবিশনের ক্রিস্টাল প্যালেস দ্বারা অনুপ্রাণিত হয়। এর ঢালাই লোহার কাঠামোটি বহু রঙের বেলজিয়ান কাচের প্যানেল দিয়ে স্থাপিত এবং পোড়ামাটির টাইলস দিয়ে ছাদযুক্ত। এই কাচের মন্দিরে বা উপাসনা গৃহে প্রত্যহ বুধবার করে সকালে বেলা প্রার্থনা করা হয় এবং তার জন্য নির্দিষ্ট পোশাক রয়েছে। উপাসনা মন্দিরের ঠিক উত্তর পূর্ব কোণে একটি তালগাছকে কেন্দ্র করে গোলাকৃতি খড়ের চালের বাড়ি আছে। এটিকে তালধ্বজ বলা হয়। এখন এটি কারুসঙ্গের মহিলাদের কার্যালয়। এরপর আমরা চলে এসেছি শালবন। এই সেই শালবনের জঙ্গল, যেখানে প্রচুর ফিল্ম এবং শুটিং হয়। অনেকে ছবি তোলে, অনেকে ভিডিও শুটিং করে। এই শালবনের কোনো শেষ নেই, অনেক দূর পর্যন্ত যেদিকে চোখ যায় সেদিকে চলে গিয়েছে। এই বনের মধ্যে দিয়ে হাঁটতে কিন্তু খুব ভালো লাগছিল। প্রচণ্ড একটা শান্ত সুনিবিড় পরিবেশ। শালবন দেখার পরে আমরা চলে এসেছি প্রকৃতি ভবনে। প্রকৃতি একজন ভয়ঙ্কর প্রতিপক্ষ হতে পারে, যেমনটি মানব ইতিহাস বারবার দেখিয়েছে, কিন্তু এটি মানবজাতির সবচেয়ে বড় বন্ধুও, যা দুঃখের বিষয় সবসময় পূরণ হয় না। প্রকৃতি ভবনে এই ব্যবধানটি অস্তিত্বহীন হয়ে পড়ে। এখানে টিকিটের প্রাইস 40 টাকা করে পার হেড, আর ফটোগ্রাফি তোলার জন্য 20 টাকা। এখানে দেখতে পেলাম কোনো কিছুই আর্টিফিশিয়াল নয়, যাই প্রকৃতি থেকে পাথর, কাঠ সমস্ত কিছু পাওয়া গিয়েছে, সেগুলি একটা শেপ নেওয়া হয়েছে এবং সেই শেপগুলো বিভিন্ন ধরনের পশু, পাখি, মানুষ তার শেপের আকারে সেইগুলোকে প্রতিস্থাপন করা হয়েছে এবং তার নাম দেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতির সাথে মানবতার সুসম্পর্কিত সহাবস্থানের দৃষ্টিভঙ্গির অংশ হিসাবে কল্পনা করা প্রকৃতি ভবন প্রকৃত শিল্প জাদুঘরটি
পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনের বল্লভপুর এলাকায় অবস্থিত। এটি সম্ভবত বিশ্বের খুব কম জাদুঘরের মধ্যে একটি, যেখানে কেবল প্রকৃতির মহিমা এবং দানশীলতা এবং এর দ্বারা অনুপ্রাণিত বহু শিল্পকর্মের ওপর আলোকপাত করা হয়েছে। এই ছোট্ট জাদুঘরের রত্নটিতে প্রাকৃতিক ড্রিফট আউট এবং শুকনো কাঠ দিয়ে তৈরি ভাস্কর্যের একটি চিত্তাকর্ষক আভ্যন্তরীণ প্রদর্শনী রয়েছে। পাশাপাশি ধাতুতে ট্রান্সক্রিয়েশনও রয়েছে। প্রাকৃতিক শিলা ভাস্কর্য দিয়ে সজ্জিত একটি বিস্তৃত খোলা আকাশের নিচে বাগানও রয়েছে। অবশ্যই প্রকৃতির সৃজনশীলতার কাছাকাছি কিছুই নেই, তবে এটি এর লালন, সুরক্ষা এবং সংরক্ষণের আরও কারণ, যা প্রকৃতি ভবন তুলে ধরতে চায়।
এরপর আমাদের শেষ গন্তব্যস্থল আজকের দিনের মতো সোনাঝুরির হাট বা খোয়াইয়ের হাট বা শনিবারের হাট নামেও এটি পরিচিত। সোনাঝুরির গাছের নিচে প্রচুর বড় জায়গা জুড়ে বিস্তৃত অঞ্চল জুড়ে এরকম হাট বসে, হরেক রকমের জিনিসপত্র। সোনাঝুরি কথার অর্থ সোনার ফোঁটা। শীতকালে গাছে গাছে ছোট ছোট হলুদ ফুল ফোটে এবং মুষলধারে বৃষ্টির কারণে পুরো পথটি সোনালি পথে পরিণত হয়। আর গাছের নিচে ঝরে পড়া ফুল দেখে কবির কাব্যিক সত্তা একে সোনাঝুরি উপাধি দিয়েছে। এই বাজারে শান্তিনিকেতনী শিল্প ও সংস্কৃতির ঐতিহ্য রয়েছে, যেখানে স্থানীয় কারিগররা তাদের তৈরি জিনিসপত্র বিক্রি করেন। তবে এখন শুধু শনিবারই নয়, রোববারই হাট বসছে তদানীন্তন পাবলিক ডিমান্ডের জন্য। তবে সপ্তাহের বাকি দিনগুলোতেও বসে, তবে দোকানপাট একটু কম খোলে। আর সময় সকাল 8টা থেকে মোটামুটি সন্ধ্যে 4:30 পর্যন্ত। তুমি নিশ্চয়ই মাটির গয়নার প্রতি পাগল, আর তাও শান্তিনিকেতন থেকে? তাহলে খোয়াই নদীর ধারে এই খোয়াই হাট তোমার জন্য উপযুক্ত গন্তব্য। এখানে তুমি স্থানীয় বাসিন্দাদের তৈরি বিভিন্ন ডিজাইনে অসংখ্য এক্সক্লুসিভ মাটির গয়না পাবে। শুধু মাটির গয়নাই নয়, বরং তুমি হাতে তৈরি মাটির খেলনা, শোপিস, বিভিন্ন শান্তিনিকেতনী প্রিন্টের ব্যাগ, কাঁথা, স্টিচ, বাটিক প্রিন্টের তৈরি পোশাক, এমনকি পিঠে ও পায়েসের মতো স্থানীয় বাঙালি খাবারও পেয়ে যেতে পারো। তাছাড়া কোপাই নদীর তীরে বাউলদের একতারা সুরে গান গাইতে দেখতে পাবেন। উপজাতীয় নৃত্যশিল্পীরা বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিবেশন করবেন, তা দেখতে পাবেন। কোথায় এসেছিস? যতক্ষণ সূর্যের আলো চলবে ততক্ষণ সোনাঝুরি হাট খোলা। আর এটা শনিবারের হাট নামে পরিচিত, মানে শুধু শনিবারের হাট ছিল, কিন্তু এখন রোববারই হাট বসে। তোমাদের এই সোনাঝুরির হাট কখন থেকে শুরু হয়? সকাল 8টা থেকে? ও, আর শুধু শনিবার আর রোববার, তাই তো? কম বসে। এটি একটি উন্মুক্ত বাজার। বাজারটি শাল, সোনাঝুরি এবং পিয়াল গাছের মাঝে অবস্থিত। এই প্রাকৃতিক পরিবেশের শান্ত গ্রামীণ পরিবেশকে আরও বাড়িয়ে তোলে। মেলার প্রধান আকর্ষণ হলো বাজার, যেখানে হস্তনির্মিত জিনিসপত্র পাওয়া যায়। আপনি পোশাক, ব্যাগ, জুতো, খেলনা, গয়না, কাঁথা, ব্লাউজ, কারুশিল্প সব কিছুই পাবেন। স্থানীয় কারিগররা এখানে তাদের দক্ষতা প্রদর্শন করেন। সোনাঝুরি হাট কেবল একটি বাজার নয়, এটি একটি সাংস্কৃতিক স্থান। আপনি বাউল গান শুনতে পাবেন, উপজাতীয় নৃত্য দেখতে পাবেন। বাজারটি এক কথায় পূর্ব ভারতীয় ঐতিহ্য উদযাপন করে থাকে। সকালের দিকে বাজারটি খুললেও বিকেলে বাজারটি সবথেকে বেশি প্রাণবন্ত থাকে, তাই এটি দেখার সেরা সময়। 6টা। সোনাঝুরি বাজারে মার্কেট করতে করতে আমাদের বেলা গড়িয়ে বিকেল হয়ে যায়। এদিকে লাঞ্চও হয়নি, তাই পেটে ছুঁচোর কীর্তন ডাকছে। তাই আমরা সামনে দেখতে পেলাম রামশ্যাম ভিলেজ রিসর্ট। এখানেই আমরা লাঞ্চ ছাড়ার বন্দোবস্ত করলাম। সোনাঝুরির মার্কেটের মধ্যেই এই রিসর্টটি। এই রিসর্টটিতে শুধুমাত্র খাওয়ার যে বন্দোবস্ত আছে তা নয়, এখানে লজেরও ব্যবস্থা আছে, অর্থাৎ থাকার বন্দোবস্তও আছে। আমরা এখানে ভেজ থালি পেয়ে গেলাম 190 টাকায়। আর বাদ বাকি যদি আমরা আমিষ খেতে চাই সেগুলো আলাদা করে অর্ডার দিতে হবে।
দরজা খুলে এন্ট্রি নাও। এই রামশ্যাম ভিলেজ রিসোর্টের কী কী খাবার পাওয়া যায় সেই মেনু কার্ডটা তোমাদেরকে খুলে পরপর দেখিয়ে দিলাম। আমাদের নেওয়া 190 টাকার ভেজ থালিটাতে ছিল মিনারেল ওয়াটার, স্যালাড, লেবু, বাঁশকাঠি রাইস, গাওয়া ঘি, শাক ভাজা, আলু ভাজা, বেগুনি, ভেজ ডাল, আলু পোস্ত, আলু পটল, চাটনি, পাঁপড় আর পায়েস। যদিও গাওয়া ঘির কথাটা লেখা ছিল কিন্তু আমরা পাইনি তখন। বাহ, চাটনি পাও, চাটনিটা রাখো বাইরে, চাটনিটা রাখবে না? তবে পরম তৃপ্তির সাথে খেয়েছি। আর এটা সবই মিল সিস্টেম, মানে যত পারো চাও শুধুমাত্র চাটনি আর পাঁপড় বাদ দিয়ে, আর বাকি সব কিছুই রিপিট হবে। ভালো। দারুণ। চিকেন কারি, একটা চিকেন পিস মুখে নিয়ে দেখি কেমন লাগে। সাথে আমরা নিয়ে নিয়েছিলাম 225 টাকার চিকেন কারি, যেখানে ছিল 4টে পিস। চিকেনের পিসগুলোই ছিল মিডিয়াম এবং খুবই সুসিদ্ধ আর খুবই টেস্টি করেছিল চিকেনের ঝোলটা, মানে কারিটা। কেমন?
আমাদের গ্রুপে সবাই একটা করে নিন। তাহলে এখানে 80 টাকা আছে, 60 টাকা দিন। এটা কই গেল? এটা যেটা বলেছিল ওটার দাম কত? আপনি যেটা এখানে পাচ্ছি না, এটাও চিন্তা করুন। প্রকৃতির কোলে গাছগাছালির ছায়ায় ঢাকা কোপাই নদীর তীরে এমন সুন্দর উন্মুক্ত বাজার হয়তো আর কোথাও দেখতে পাওয়া যাবে না। তাই এত সুন্দর হাতের কাজ করা এই জিনিসপত্রগুলো কেনার জন্য হয়তো বারে বারে এই সোনাঝুরির জঙ্গলে ছুটে আসতে হবে। শান্তিনিকেতনের প্রথম দিনে কঙ্কালীতলার মায়ের দর্শন, রবীন্দ্র ভবন, শালবন, প্রকৃতি ভবন ও সোনাঝুরির হাট দিয়ে আমাদের দিন শেষ হলো। আসছে দ্বিতীয় দিনের অপেক্ষায় আমরা রয়েছি। সেই দিনে আমরা আরও অনেক কিছু দেখব। তবে এই ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলো না যেন। চলো, বাই। রুদ্রাক্ষ সাধারণত